আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শোনাচ্ছি শিরোনামগুলো। ফিলিস্তিনে ইসরায়েলি তাণ্ডব চলছেই। দেইর আল বালার 5টি এলাকা খালি করার নির্দেশ। জীবন্ত পুড়িয়ে হত্যা করা হলো গাজার সাংবাদিককে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন স্থানে বিক্ষোভ। তেল আবিবকে এআই সহায়তা দেওয়ার জেরে কর্মীদের তোপের মুখে টেক জায়ান্ট মাইক্রোসফট। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে হাম। আরও এক শিশুর মৃত্যু। পরিস্থিতি সামাল দিতে গণভ্যাকসিন কর্মসূচির পরামর্শ চিকিৎসকদের। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাবো বিস্তারিত। গাজায় চলছে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা। 24 ঘন্টায় প্রাণ গেছে নারী ও শিশু সহ আরও অর্ধ শতাধিক ফিলিস্তিনির। দেইর আল বালার আরও 5টি এলাকা খালি করার নির্দেশ দিয়েছে আইডিএফ। কোনো রকম সতর্ক বার্তা ছাড়াই ভয়াবহ হামলা হয়েছে খান ইউনিসে, যেখানে প্রাণহানির শিকার অন্তত 9 জন, যাদের বেশিরভাগই শিশু। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেক মরদেহ। মধ্য গাজায় আল আকসা হাসপাতাল সংলগ্ন এলাকাতেও বোমা ছুড়েছে আইডিএফ। উপত্যকার অন্যান্য অংশেও অব্যাহত হামলা। টার্গেট করা হচ্ছে বাস্তুচ্যুতদের অস্থায়ী তাঁবুগুলোকে। পুরো বিশ্বের সামনে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হলো গাজার সাংবাদিককে। আরও একবার ইসরায়েলের নৃশংসতার শিকার সংবাদকর্মীরা। রোববার খান ইউনিসে সাংবাদিকদের তাঁবু লক্ষ্য করে চালানো হয় বর্বর হামলা। আলোচিত সাংবাদিক হিলমি আল ফাকওয়ার সহ মারা যান 2 জন, দগ্ধ ও আহত আরও 7 সাংবাদিক। গাজার দক্ষিণে খান ইউনিসের নাসের হাসপাতালের বাইরে ছিল তাঁবুটি। শহরটিতে কাজ করা সাংবাদিকরা এখানে অবস্থান নিয়েই চালিয়ে যাচ্ছিলেন পেশাগত দায়িত্ব। জানা ছিল ইসরায়েলের। এরপরও হামলা। উদ্দেশ্য প্রণোদিত ছাড়া কি বলা যায়? ততক্ষণে উপত্যকা জুড়ে ইসরায়েলের হামলায় দিনের প্রাণহানি 30 জন ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনিদের মৃত্যু আর ছোটাছুটির খবর সংগ্রহে ব্যস্ত অনেক সাংবাদিক। কয়েকজন আবার তাঁবুতে ফিরে সারাদিনের তথ্য গোছানোর কাজে ব্যস্ত। এমন সময় বোমা হামলা, বিস্ফোরণ, অগ্নিকাণ্ড। ভেতরে আগুনে পুড়ছে কেউ কেউ, বাঁচাতে ছুটছে সহকর্মীরা। নারকীয় এক পরিস্থিতি, যা এখন গাজার প্রতিদিনের দৃশ্য। আগুনে পুড়ে নির্মম মৃত্যু হয় আলোচিত সাংবাদিক হিলমি আল ফাকওয়ার। কাছাকাছি থাকায় প্রাণ যায় ইউসেফ আল খাজিন্দার নামে আরেক তরুণের। আগুনে পুড়তে থাকা সাংবাদিক আহমেদ মনসুরকে কোনো ক্রমে উদ্ধার করা গেলেও ততক্ষণে ঝলসে গেছে পুরো শরীর। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও ওষুধ সরঞ্জামের তীব্র সংকট কঠিন করে তুলেছে সে লড়াই। শার্পনেলের আঘাতে সংকটাপন্ন আরেক সাংবাদিক ইহাব আল বারদিনির জীবন। দগ্ধ ও আহতদের তালিকায় আরও আছেন আল জাজিরার ফটো সাংবাদিক মাহমুদ আওয়াজ সহ আলোচিত আরও কয়েকজন। এক বিবৃতিতে এই হামলাকে ঘৃণ্য অপরাধ ও উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়েছে প্যালেস্টিনিয়ান জার্নালিস্টস ফোরাম। 1.5 বছরের আগ্রাসনে গাজায় 2 শতাধিক সংবাদকর্মীকে হত্যা করেছে ইসরায়েল। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক গণমাধ্যম কর্মী প্রাণ হারিয়েছেন গাজায় ইসরায়েলি আগ্রাসনে। তেল আবিবের বর্বরতার খবর বিশ্বের মানুষের কাছে পৌঁছাতে গেল 1.5 বছরে নির্বিচারে নিহত হয়েছেন 2 শতাধিক সংবাদকর্মী। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো বটেই, যুক্তরাষ্ট্র, কোরিয়া, ভিয়েতনাম, আফগানিস্তান সহ আরও বহু দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে নিহতের চেয়েও ফিলিস্তিনের নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ হারানো সাংবাদিকের সংখ্যা ঢের বেশি। যুদ্ধ শুরু হওয়ার পর গড়ে প্রতি 4 দিনে মৃত্যুর মুখ দেখেছেন একজন করে সাংবাদিক বা সংবাদকর্মী, যা 2024 সালে বেড়ে দাঁড়িয়েছে প্রতি 3 দিনে 1 জনে। প্রতিবেদন অনুযায়ী গড়ে প্রতি সপ্তাহে অন্তত 13 সাংবাদিক প্রাণ হারিয়েছে উপত্যকায়। এখন পর্যন্ত এ সংখ্যাতে নিহত গণমাধ্যম কর্মীর সংখ্যা 230 জনেরও বেশি।
গাজায় ইসরায়েলি হামলায় রেড ক্রিসেন্টের 15 সদস্যের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। গেল মাসে রাফায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন তারা। আইডিএফ এর দাবি, স্বেচ্ছাসেবী সেজে রেড ক্রিসেন্টের গাড়িতে করে যাচ্ছিল হামাসের একদল সদস্য। ইসরায়েলি বাহিনীর উপর হামলার পরিকল্পনা ছিল তাদের। আত্মরক্ষায় অন্ধকারের মাঝেই গুলি চালায় সেনারা। তবে নিহত এক স্বেচ্ছাসেবীর মুঠোফোন থেকে উদ্ধারকৃত ভিডিওতে দেখা যায় রেড ক্রিসেন্টের সদস্যদের চিহ্নিত করে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এরপর অগভীর একটি গর্ত খুঁড়ে কবর দেয় স্বেচ্ছাসেবীদের। এই ঘটনায় প্রায় এক সপ্তাহ পর তাদের মরদেহ উদ্ধার করে জাতিসংঘ। রেড ক্রিসেন্টের সদস্যরা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে জাতিসংঘ। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে। সোমবার বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক দেয় ফিলিস্তিনিদের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস। তারই সমর্থনে মরক্কো, তুরস্ক সহ বিভিন্ন দেশে চলছে বিক্ষোভ এবং প্রতিবাদ। ইসরায়েলের নির্বিচার বর্বরতা থামাতে এবং তেল আবিবকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণে জবাবদিহিতার আওতায় আনার দাবিতে এই কর্মসূচি। বিশ্বব্যাপী নিপীড়ন বিরোধী ফিলিস্তিনি সমর্থক ও মানবাধিকার কর্মীদের প্রতি কর্মসূচিতে সংহতির আহ্বান জানিয়েছে ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন নামের জোটটি। গাজায় বোমা হামলায় ইসরায়েলকে এআই সহায়তা দেওয়ার জেরে কর্মীদের তোপের মুখে টেক জায়ান্ট মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির 50 বছর পূর্তি উপলক্ষে চলা এক অনুষ্ঠানে উপস্থাপকের বক্তব্য থামিয়ে দিয়ে নজিরবিহীন প্রতিবাদ জানিয়েছেন ফিলিস্তিনপন্থী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইবতিহাল আবু সাদ। একই অনুষ্ঠানে বিল গেটস মঞ্চে থাকা অবস্থাতেই ক্ষোভ ঝাড়েন ফিলিস্তিনপন্থী আরেক কর্মী ভানিয়া আগারওয়াল। গণহত্যার সাথে মাইক্রোসফটের জড়িত থাকার অভিযোগে চাকরিও ছেড়ে দেন তিনি। ওয়াশিংটনের শীর্ষ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের 50তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চলছিল বিশেষ অনুষ্ঠান। প্রতিষ্ঠানটির তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক চ্যাটবট কো-পাইলটের আনুষঙ্গিক নানা বিষয়ে উপস্থাপনা করছিলেন সিইও মুস্তাফা সুলাইমান। উপস্থিত ছিলেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস এবং সাবেক সিইও স্টিভ বালমারো। তবে মাঝপথেই ঘটে বিপত্তি। হঠাৎ মঞ্চের দিকে এগিয়ে যান ফিলিস্তিনপন্থী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইবতিহাল আবু সাদ। চিৎকার করে বলেন মাইক্রোসফটের ভূমিকায় লজ্জিত তিনি। ইসরায়েলকে প্রযুক্তি দিয়ে সহায়তার প্রতিবাদ জানিয়ে ওই কর্মী অভিযোগ করেন তেল আবিবের কাছে এআই প্রযুক্তি বিক্রি করে গাজায় গণহত্যার অংশীদার হচ্ছে মাইক্রোসফট। এ সময় ফিলিস্তিনি সংহতির প্রতীক একটি কেফায়া মঞ্চে ছুড়ে মারেন ইবতিহাল। মাইক্রোসফটের কর্মীদের হাতে রক্ত লেগে আছে বলে দাবি করেন তিনি। We cannot be celebrating while people in Palestine are getting murdered. মানুষকে হত্যার মুহূর্তে আমরা উদযাপন করতে পারি না। যারা নির্দোষদের উপর বোমা ফেলার প্রযুক্তি সরবরাহ করে সেই কর্তৃপক্ষকে ভয় পায় না। যা সবচেয়ে বেশি ভাবায় তা হলো এই গণহত্যায় মাইক্রোসফটের জড়িত থাকার বিষয়টি। আমরা এখানে যে কোড তৈরি করছি তা হয়তো গাজার শিশুদের, নিরীহদের উপর বোমা ফেলতে ব্যবহৃত হচ্ছে। এটাই সবচেয়ে বড় ভয়। এক পর্যায়ে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেয়া হয় ইবতিহালকে। একই অনুষ্ঠানে মঞ্চে বিল গেটস সহ মাইক্রোসফটের 3 শীর্ষ কর্মকর্তার উপস্থিতিতে গাজায় গণহত্যা বিরোধী প্রতিবাদ জানান ভানিয়া আগারওয়াল নামের আরও এক কর্মী। তাকেও একই কায়দায় বের করে দেয়া হয় অনুষ্ঠান থেকে। মূলত এই ঘটনার পর থেকেই আবারও সমালোচনার মুখে টেক জায়ান্টটি। প্রতিবাদকারী 2 কর্মীর প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নিয়েছে মাইক্রোসফট। সম্প্রতি ইসরায়েলি সামরিক বাহিনীকে গাজা এবং লেবাননে বোমা হামলার লক্ষ্য নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সরবরাহে প্রমাণ মেলে মাইক্রোসফটের বিরুদ্ধে। মার্কিন বার্তা সংস্থা এপির তদন্তে উঠে আসে বিস্ফোরক তথ্যটি। মূলত টার্গেট শনাক্ত এবং ট্র্যাকিংয়ে মাইক্রোসফট এবং ওপেন এআই এর বেশ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ব্যবহার করে নেতানিয়াহু বাহিনী। অনিক রহমান, যমুনা নিউজ। ইসরায়েলি ভূখণ্ডে আবার রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজায় আগ্রাসনের প্রতিবাদে পাল্টা জবাব বলে জানিয়েছে হামাস। রোববার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরগুলো লক্ষ্য করে কমপক্ষে 10টি রকেট নিক্ষেপ করে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীটি, যার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। রকেটের আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন একজন। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি যানবাহন এবং স্থাপনা। ইসরায়েলে হামাসের রকেট হামলার জবাব দিতে গাজার আক্রমণের তীব্রতা বাড়ানোর ঘোষণা দিয়েছে তেল আবিব।
ইসরায়েলের ঘনিষ্ঠ সহযোগী ইউরোপ এমন মন্তব্যের জেরে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসকে রীতিমতো তুলোধুনো করেছেন ইউ পার্লামেন্টের বেলজিয়ামের সদস্য মার্ক রোটেঙ্গা। ইউর পার্লামেন্টের দেয়া এক ভাষণে কাজা কালাসের সামনেই তাকে এক হাত নেন ওই এমপি। ক্ষোভ নিয়ে বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সত্ত্বেও সজ্ঞানে তেল আবিব গিয়েছিল ইউ পররাষ্ট্রপ্রধান। কেবল তাই নয়, বক্তব্যের প্রথম কথাই ছিল ইসরায়েল আর ইউরোপ খুব ভালো সহযোগী। ইউর শীর্ষ পর্যায়ের প্রতিনিধিকে পাল্টা প্রশ্ন ছুড়ে মার্ক জানতে চান কোন ক্ষেত্রে সহযোগিতার কথা বলেছেন কালাস। তেল আবিবের অপরাধ গণহত্যা আর জাতিগত নিধনে এ ধরনের শব্দ ইউরোপীয় ইউনিয়নের জন্য লজ্জাজনক বলে উল্লেখ করেন। এমন শব্দ আর উচ্চারণ না করার দাবিও জানান তিনি। It is clear that we are very good partners. Israel is a very relevant trade and investment partner for the European Union. High Representative, you're the Minister of Foreign Affairs a little bit of the European Union. You know that the International Criminal Court asked for the arrest of Israeli leaders. What very good partners. In crime, in genocide, in ethnic cleansing. These words are a shame for the European Union. They should never be uttered again. দখলকৃত পশ্চিম তীরেও আগ্রাসন ধরপাকড় চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সেনাদের পাশাপাশি হামলা চালিয়ে যাচ্ছে দখলদাররাও। এবার ফিলিস্তিনি মার্কিন দ্বৈত নাগরিককে গুলি করে হত্যা করেছে এক ইসরায়েলি। নিহতের নাম পরিচয় প্রকাশ করেছে ফিলিস্তিনি প্রশাসন। ওমর মোহাম্মদ রাবেয়া নামের ওই কিশোরের বয়স মাত্র 14 বছর। পশ্চিম তীরের টুরমুস আয়া এলাকায় কাছাকাছি সরাসরি গুলি করা হয় ওমর মোহাম্মদকে লক্ষ্য করে। সে সময় ওমরের সাথে ছিল আরও 2 কিশোর। পশ্চিম তীরে মার্কিন নাগরিকদের হত্যার ঘটনা নতুন নয়। 2024 সালে মার্কিন তুর্কি দ্বৈত নাগরিকের আয়েশি নূর এজগি ইয়গি, 2022 সালে ফিলিস্তিন মার্কিন সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যার ঘটনায় সারা বিশ্বে উঠেছিল নিন্দা সমালোচনার ঝড়। ইয়েমেনে আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যাতে প্রাণ গেছে অন্তত 4 জনের। রোববার রাজধানী সানার পশ্চিমাঞ্চলের আল জাবাল আল আসাদওয়ালদে 3 দফায় চালানো হয় বিমান হামলা। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও 25 জন গুরুতর আহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। সানার বিভিন্ন হাসপাতালে চলছে তাদের চিকিৎসা। এই হামলার পরপরই হুতির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সাদা এলাকাতেও বোমা বর্ষণ করে ওয়াশিংটন। গত 15 মার্চ থেকে হুতি বিরোধী অভিযানের নামে ইয়েমেনের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে রোববার লেবাননের দক্ষিণে হামলা চালিয়েছে ইসরায়েল। মৃত্যু হয় 2 বেসামরিকের। ভয়াবহ বন্যায় এখনও বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের 4টি রাজ্য। প্লাবিত হয়েছে আরও নতুন নতুন এলাকা। গেল 4 দিন ধরে টানা ঝড় বৃষ্টিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত কেন্টাকি। তলিয়েছে বহু বাড়িঘর এবং রাস্তাঘাট। 500-র বেশি সড়কে যান চলাচল বন্ধ করা হয়েছে। ভারী বৃষ্টিপাত ও বন্যায় মৃত্যু হয়েছে অন্তত 2 জনের। বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি আরকানসাসেও। এখনও পানির নিচে বহু সড়ক। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইলিয়ন রাজ্য। এরই মাঝে টেক্সাস থেকে ওহাইও পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভারী বজ্রপাত ও টর্নেডোর জেরে প্রাণ গেছে অন্তত 7 জনের। বাণিজ্য ঘাটতি কমাতে শুল্কারোপকে কার্যকরী ওষুধ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন, ইউরোপ সহ অন্যান্য দেশে বাণিজ্য ঘাটতি কমানোর আলোচনায় একমত না হওয়া পর্যন্ত ট্যারিফ অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। সমস্যা ঠিক করতে হলে আমাদের মাঝে মাঝে ওষুধ খেতে হয়। যুক্তরাষ্ট্রের ভালোর জন্যই ট্যারিফ দেওয়া হয়েছে। চীন, ইউরোপ মার্কিন পণ্য কম কেনে, ফলে চীনের সাথে যুক্তরাষ্ট্রের $1 ট্রিলিয়ন বাণিজ্য ঘাটতি আছে। আমি আলোচনায় বসতে প্রস্তুত, কিন্তু তাদের বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে আমদানির পরিমাণ বৃদ্ধি করতে হবে। পেঙ্গুইনের আবাসস্থলের উপরও শুল্কের বোঝা চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে 4000 কিলোমিটার দূরে অবস্থিত জনমানব শূন্য দ্বীপগুলোর পণ্যকেও 10 থেকে 29% শুল্কের আওতায় ফেলেছে যুক্তরাষ্ট্র। অথচ 10 বছরেও সেসব এলাকায় পা পড়েনি কোনো মানুষের। রাশিয়ার মতো পরাশক্তিকে বাদ দিয়ে নিরীহ পেঙ্গুইনের ওপর এমন শুল্কারোপে রীতিমতো হাস্যরসে পরিণত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে 4000 কিলোমিটার দূরে অ্যান্টার্কটিক মহাসাগরে অবস্থিত হার্ড আইল্যান্ড। সম্পূর্ণ বরফে আচ্ছাদিত এই দ্বীপে নৌপথে পৌঁছাতে সময় লাগে কমপক্ষে 7 দিন, যেখানে সর্বশেষ 2016 সালে পড়েছিল মানুষের পদাঙ্ক। স্থায়ী বাসিন্দা বলতে লাখ লাখ পেঙ্গুইন। শুনতে হাস্যকর মনে হলো দুর্গম জনশূন্য এই দ্বীপও বাদ যায়নি ট্রাম্পের শুল্ক খরচ থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী মানব বসতি স্থাপনের অযোগ্য অঞ্চলটির ওপর 10% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। যেখানে কোনো মানুষই থাকে না, সেখান থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানির কোনো প্রশ্নই ওঠে না। এমন যুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো হাসির পাত্রে পরিণত করছেন অনেকে। বলছেন রাশিয়ার মতো দেশের উপর শুল্ক আরোপ না করে পেঙ্গুইনকেই বেছে নিয়েছেন ট্রাম্প। শুল্কারোপের এই পরিকল্পনা খুবই বাজেভাবে করা হয়েছে। ট্রাম্প পেঙ্গুইনের উপর শুল্কের বোঝা চাপাচ্ছেন, অথচ পুতিনকে ছাড় দিচ্ছেন। কারণ হার্ড ও ম্যাকডোনাল্ড নামে যে দ্বীপগুলোর ওপর শুল্কারোপ করা হয়েছে সেখানে শুধুই পেঙ্গুইন বাস করে, কিন্তু সে রাশিয়াকে বাদ দিচ্ছে। হার্ড ছাড়াও জনমানবহীন আরেক দ্বীপ ম্যাকডোনাল্ডের ওপরও চাপানো হয়েছে 10% শুল্ক। এছাড়াও অস্ট্রেলীয় ভূমি থেকে বিচ্ছিন্ন মাত্র 2000 লোকের বাস এমন দ্বীপ নরফকের ওপরও করা হয়েছে 29% শুল্কারোপ। কোকোস দ্বীপপুঞ্জ এবং ক্রিসমাস সহ আরও কয়েকটি দ্বীপের উপর 10% শুল্কের বোঝা চাপিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এমনিতেই রাশিয়ার উপর একাধিক মার্কিন নিষেধাজ্ঞা বিরাজমান, তাই নতুন করে শুল্কারোপ করে উত্তেজনা না বাড়াতেই মস্কোকে তালিকা থেকে বাদ দিয়েছে ওয়াশিংটন, এমনটাই বলছেন বিশ্লেষকরা। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে হামে মৃত্যু হলো আরও এক শিশুর। এই নিয়ে গেল 3 মাসে ভাইরাসটি সংক্রমণে প্রাণহানির শিকার হলো 2 শিশু। টেক্সাস রাজ্যে ভয়াবহ আকারে ছড়িয়েছে রোগটি। আক্রান্তদের বেশিরভাগই হামের টিকা নেয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে গণভ্যাকসিন কর্মসূচির পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। 21 শতকে এসেও ভাইরাসজনিত হামের প্রকোপে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস। হাসপাতালগুলোয় প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রান্তর সংখ্যা। চলতি বছরের শুরু থেকে আশঙ্কাজনক হারে শিশুদের মাঝে ছড়িয়ে পড়তে শুরু করে অতি ছোঁয়াচে ভাইরাসটি। গত ফেব্রুয়ারিতে প্রথম শিশুর মৃত্যু হয় টেক্সাসে। মঙ্গলবার মারা যায় আরও এক শিশু। হামের ভ্যাকসিন নেওয়া ছিল না কারোরই। এমন অবস্থায় শিশুদের দ্রুত হামের ভ্যাকসিন নেয়ার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। হামের প্রাদুর্ভাব রয়েছে এমন এলাকায় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। যারা হামের ভ্যাকসিন নেয়নি তারাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। শিশুদের জন্য সাধারণত 2 ডোজ টিকাই যথেষ্ট। প্রাপ্তবয়স্কদের জন্য 3য় ডোজ জরুরি। টেক্সাসে হাম নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের সচিব রবার্ট এফ কেনেডি। চলতি বছর 600-র বেশি হাম রোগে শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, যার মধ্যে 480টি কেসই টেক্সাসে। আক্রান্তদের 97%ই হামের টিকা গ্রহণ করেনি। দেশটিতে গত বছর হামে আক্রান্ত হয়েছিল 285 জন। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। ভারতে প্রথমবারের মতো নির্মিত হলো উলম্ব সামুদ্রিক সেতু পাম্বন। জাহাজ চলাচলের সুবিধার্থে ঠিক মাঝামাঝি থেকে বিভক্ত করা যাবে এই সেতুটি। পাশাপাশি সেতুটির উপর চলবে বাস, ট্রাক, ট্রেন সহ বিভিন্ন ভারী যানবাহন। তামিলনাড়ুর তীর্থস্থান রামেশ্বরম থেকে রাজধানী চেন্নাই পর্যন্ত সংযুক্ত সেতুটি, যা দক্ষিণ ভারতের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আনবে। ভারতের প্রথম সামুদ্রিক সেতু পাম্বন। 1914 সালে নির্মিত এই সেতুটি সংযুক্ত করেছে তামিলনাড়ুর রামেশ্বরম ও মণ্ডপ অঞ্চল। ভারত ও শ্রীলঙ্কার সীমান্ত ঘেঁষা পলক প্রণালীর উপর বানানো দীর্ঘ এই সেতুটিতে চলাচল করত ট্রাক, লরি, এমনকি ট্রেনের মতো ভারী যানও। 90 দশকের পর থেকে ক্রমেই খারাপ হতে থাকে সেতুটির অবস্থা। একসময় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। দীর্ঘ সময় সংস্কার শেষে সেতুটির উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এ যাত্রায় সেতুটিতে রাখা হয়েছে বিশেষ এক ব্যবস্থা। জাহাজ চলাচলের সুবিধার জন্য 2 কিলোমিটার বিস্তৃত পাম্বন সেতুতে উলম্বভাবে বসানো হয়েছে কমপক্ষে 237 ফুট দৈর্ঘ্যের স্প্যান। রবিবার চেন্নাইয়ে সেতুটির উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। সমুদ্রের বুকে বিশাল আকৃতির জাহাজ নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে বসানো হয়েছে এ স্প্যান, যা কমপক্ষে 55 ফুট পর্যন্ত উচ্চতায় ওঠানো সম্ভব। সমুদ্রের ওপর আবারও চলাচল করবে ট্রেন সহ সব ধরনের যানবাহন।
পাম্বনের নিচ দিয়ে যেভাবে জাহাজ চলাচল করতে পারবে একইভাবে উপর দিয়ে চলবে রেল। এতে তামিলনাড়ুর উন্নতি হবে আরো সহজ ও দ্রুত। এই উন্নতি লাখ লাখ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে। সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান রামেশ্বরম দ্বীপকে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের সাথে সংযুক্ত করেছে পাম্বন সেতু। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইডেস্ক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।